আসসালামু আলাইকুম। আমি তানজিমুল ইসলাম। আজকে তোমাদের ভেক্টরের তৃতীয় ক্লাস। আমাদের প্রথম দুইটা ক্লাস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যারা দেখোনি দেখে নাও, কারণ আমরা পুরো চ্যাপ্টারটাকে সিকোয়েন্সিয়ালি সাজিয়ে একটার পর একটা ক্লাস নিচ্ছি। আর গত ক্লাসে মানে 2 নম্বর ক্লাসের শেষে শুধু আলোচনা শুরু করছিলাম আমরা যে ছাতা ধরা সংক্রান্ত ম্যাথমেটিক্যাল টার্মগুলো, এবং তখনই ক্লাসটা শেষ করতে হয়েছে। এখন আমরা সেখান থেকে শুরু করব। এটা তৃতীয় ক্লাস। আচ্ছা, দেখো যে লব্ধি সূত্র থেকে আমরা জানি যে দুইটা জিনিস যদি লম্বভাবে ক্রিয়াশীল তাহলে tan θ সমান সমান তোমার হচ্ছে q ভাগ p। আমরা যেটা লব্ধির লম্ব বরাবর ক্রিয়াশীলের ক্ষেত্রে জানি, যার সাপেক্ষে কোণ তৈরি করবে সে নিচে থাকবে, এই জিনিসটা আমরা জানি। তো ছাতা ধরার অঙ্ক ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে এত কিছু না মনে রাখে খুব সহজে অঙ্কগুলো করার জন্য আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে tan θ সমান সমান মানুষের বেগ ভাগ বৃষ্টির বেগ। আর এই ক্ষেত্রে আমরা যে কোণটা তৈরি করি সেটা উলম্বের সাথে, এবং ম্যাক্সিমাম অঙ্কে এইটাই কোশ্চেন হয় যে উলম্বের সঙ্গে কত কোণে ছাতা ধরতে হবে। তো খুব সহজভাবে আমরা হচ্ছে এই উলম্বের সঙ্গে কোণ তৈরি করার ক্ষেত্রে এটা মনে রাখবো। সেক্ষেত্রে ভি ভাগ ইউ না ইউ ভাগ ভি, এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। মানুষের বেগটা উপরে মনে রাখবো কিভাবে, ওই যে সবার উপরে মানুষ সত্য, তাহলে মানুষ সত্য সবার উপরে, এই কথাটা দিয়ে মনে রাখবো উপরে মানুষের বেগ, নিচে বৃষ্টির বেগ। তবে কোনো অঙ্কে যদি আনুভূমিকের সাথে বা লোকের সাথে বা গাড়ির সাপেক্ষে যদি বলে, তাহলে 90 থেকে বিয়োগ করতে হয়। আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। তুমি দেখো যে নরমালি ভাবে, দেখো তোমাকে একটা জিনিস আমি বলি যে নরমালি ভাবে যদি বৃষ্টি সোজা নিচের দিকে পড়ে, তুমি সামনের দিকে আগাও, তো তোমার আপেক্ষিক বেগ, এটা যদি বৃষ্টির বেগটা v হয়, তোমারটা যদি u হয়, আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা জানি মাইনাস করতে হয়, ভেক্টরে মাইনাস করলে দিক পরিবর্তন হয়ে যায়, তাহলে এই মাইনাস ইউটা এই বরাবর হয়, এবং এই দুজনের মধ্যে আমরা কোণ তৈরি করি। এইটা মনে করো বৃষ্টি পড়তেছে এবং ছাতা ধরতে হয় এই কোণটাতে থিটা। আর আমরা জানি যার সাপেক্ষে কোণ তৈরি করব সে নিচে, এই বৃষ্টির সাপেক্ষে কোণ তৈরি করে দেখে বৃষ্টির বেগটা নিচে, এটা হচ্ছে পিওর কনসেপ্ট। আর যদি কখনো আমার অঙ্কে বলতো যে এই যে মানুষের সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে কত কোণে ছাতা ধরতে হবে, তাহলে তোমাকে এইটা নিচে রাখতে হতো, অথবা তুমি যদি 90 থেকে বিয়োগ করতে তাহলে হয়ে যেত। তো আমার কাছে মনে হয় এটাই ইজি, যে অঙ্ক সব সময় বৃষ্টির সাথে কত কোণে ছাতা ধরতে হবে বা তোমার হচ্ছে উলম্বের সাথে সেই কোশ্চেনটা করে, সেই ক্ষেত্রে উপরে মানুষের বেগ বা বৃষ্টির বেগ মুখস্থ রাখলাম। আর যদি আনুভূমিকের সাথে বলে তাহলে জাস্ট আমরা 90 থেকে বিয়োগ করে দেব। আমরা অঙ্ক দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, যেমন এই অঙ্কটা আমাদের মূল বইয়ের অঙ্ক, এবং এই অঙ্কটা অনেকবারই ভার্সিটিতে আসে। এটার উত্তরটা মনে রাখার চেষ্টা করবা যে 4 এবং 6 যদি হয়, তাহলে আমরা হচ্ছে ওই যে মানুষের বেগ উপরে, ওই জন্য 4 ভাগ 6 হবে। আর যদি আমরা 4 ভাগ 6 লিখি তাহলে 10, এটা হচ্ছে 33.7 ডিগ্রি, এটা হয় এটার উত্তর। এই অঙ্কটা দেখো ছাতা ধরতে হবে বৃষ্টির সাপেক্ষে কত কোণে সেটা চাইছে। যদি বৃষ্টির সাপেক্ষে না বলে আনুভূমিকের সাথে বলতো বা তোমার হচ্ছে লোকের সাপেক্ষে বলতো, তাহলে কিন্তু 90 থেকে বিয়োগ করতে হতো। আমি তোমাদের অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এখানে দেখো ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, এবং এই কোশ্চেনগুলো অনেকবার করে আসে। এই যে দেখো এই ইউনিভার্সিটি কোশ্চেনটা, এই যে 4 এবং 6 কত কোণে ছাতা ধরতে হবে, তাহলে এটা 33.7 হচ্ছে, যেটা ক্যালকুলেশন এটা ছিল। সেম অঙ্ক জাস্ট দেখো এই 4 এবং 6 কিন্তু বলা আছে বৃষ্টি থেকে রক্ষা পেতে আনুভূমিকের সাথে, তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই যে আনুভূমিকের সাথে। আনুভূমিকের সাথে বললে আমাদের উত্তর 33.7 হবে না, তোমাদের উত্তর ভুল করার জন্য দেখছো প্রথমে এটা রাখছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? 90 মাইনাস 33.7 করতে হবে, এবং এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে অ্যানসার হবে আমাদের এটা। এটা হচ্ছে এটার অ্যানসার। আর আরেকটা জিনিস মনে রাখবা, যদি একটা আরেকটা দ্বিগুণ হয় মানে tan ইনভার্স হাফ হয়, তাহলে tan ইনভার্স হাফ, যেমন এটা 3 এবং 6, সেটা 4 এবং 8 থাকতে পারে। যদি tan ইনভার্স হাফ হয়, tan ইনভার্স হাফ হয়, তাহলে উত্তর হবে এটা 26 ডিগ্রি 34 মিনিট। এই তিনটা অঙ্ক আমরা মনে রাখার চেষ্টা করব। তাছাড়া যদি এরকম হয় যে 4 4, তাহলে tan ইনভার্স 4/4 মানে 1, tan ইনভার্স 1 কত ডিগ্রির মান? 45 ডিগ্রির মান। তাহলে কত কোণে ছাতা ধরতে হবে? 45 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেন একটু আলাদা। এই যে আমি এইটার কথা বলতেছিলাম যে যদি সেম হয় 45 ডিগ্রি হলে সেম হবে, এই কোশ্চেনটা একটু আলাদা। এখানে কোণ চাইনি,
যদি বলতো কত কোণে ছাড়া ধরতে হবে, এটা মানুষের বেগ, এটা বৃষ্টির বেগ, তাহলে তো tan ইনভার্স 1 হতো 45 হতো, কিন্তু এখানে কোশ্চেনটা একটু আলাদা। কি বলছে? আণবিক সময় ঘন্টায় এত বেগে চলতেছে, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বের সাথে এত কোণে এত বেগে পড়তেছে উলম্ব ভাবে, প্রকৃত বেগটা কত? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, সে আগাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ারে, তার কাছে মনে হচ্ছে বৃষ্টি উলম্বের সাথে এত কোণে পড়তেছে। আচ্ছা, তাহলে বৃষ্টি মনে করো 4 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে, এর কাছে মনে হচ্ছে তাহলে আপেক্ষিক বেগ অনুযায়ী এটা মাইনাস হয়ে যাবে, 4 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। এখন যেহেতু যার সাপেক্ষে তাকে বিয়োগ করি, তাহলে এই দুইটা লব্ধি এদের মাঝখানে হবে, তো এখানে প্রকৃত বেগ অনুযায়ী আমরা হচ্ছে এই দুইটার মাঝখানে বিয়োগ করব, এই দুইটার লব্ধি আকারে পাবো। তো এই দুইটার লব্ধি আকারে যখন পাবো, লব্ধি বের করার ক্ষেত্রে আমরা কি জানি বলতো, যে দুইটা যদি সেম মানের হয়, লম্বভাবে ক্রিয়াশীল থাকে, তাহলে তাদের লব্ধি হবে সেই বলের √2 গুণ, যেটা আমাদের শর্টকাট ছিল, দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আর নরমালি ভাবে আমরা যদি √4² + 4² করি, তাহলে কিন্তু আমরা 4√2 পাবো। এটার উত্তর হচ্ছে 4√2। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এইখান থেকে যদি ভার্সিটিতে কোশ্চেন হয়, তাহলে এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে তেমন কোনো কোশ্চেন করে না। তবে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলো একটু পরিবর্তন করে দিতে পারে। আমাদের এই যে ভার্সিটির কোশ্চেনগুলোতে সব সময় আমাদের বলা হয় যে বৃষ্টি সোজা নিচে পড়তেছে, মানুষটা সোজা আগাচ্ছে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই জন্য কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়। তো যদি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না হয়, তাহলে কিন্তু এই সূত্রটা হবে না। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যেটা আমাদের এই যে এখানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের মধ্যে বলা আছে। আমরা একটু খেয়াল করি যে এখানে কি কি বলা আছে। কোন একদিন, এটা বইটা আসা প্রশ্ন, কোন একদিন এত বেগে উলম্ব দিকে বৃষ্টি পড়তেছিল, তখন বায়ু এত গতিতে উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করলো, বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাড়া ধরতে হবে। তাহলে এখন তুমি দেখো, এই বেগ এবং এই বেগের যে লব্ধি তৈরি হবে, সেই লব্ধিটা তোমাকে ছাতা ধরতে হবে। এখন তুমি যদি এখানে খেয়াল করে থাকো, তাহলে তুমি এখানে খেয়াল করবে যে এই যে 90 ডিগ্রি তৈরি হচ্ছে, এই 90 ডিগ্রি যদি তৈরি হয়, কারণ ওই যে উলম্ব দিকে পড়তেছে, আর তুমি উত্তর থেকে দক্ষিণে যাচ্ছ, উলম্ব মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, সেক্ষেত্রে 90 ডিগ্রি বসাই দিলে, যেটা আমরা এই শর্টকাট দিয়ে করতেছিলাম। বাট যদি কখনো কোনো একভাবে বলা থাকে যে তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি না, এমনটা হতেই পারে যে পাহাড়ের ঢালু বেয়ে তুমি উঠতেছো, সেক্ষেত্রে বৃষ্টি সোজা নিচে পড়তেছে, তুমি এরকম করে উঠতেছো, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, বা ঢালুটার জন্য 60 ডিগ্রি বা 45, যে কোনো হতে পারে, তখন কিন্তু আমাদেরকে এই সূত্রের মাধ্যমে সমাধান করতে হবে। এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। আচ্ছা, তারপরে এই যে রুয়েটের একটা কোশ্চেন আছে, তোমরা এই কোশ্চেনগুলো দেখবা, যেহেতু অনলাইন ক্লাস, তোমাদের যেগুলো প্রবলেম বের হবে তোমরা কমেন্ট করবা, প্রয়োজনে সেগুলো নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। নদী এবং স্রোত সংক্রান্ত এই কনসেপ্টটা তুলনামূলক ভার্সিটিতে কম আসে, বা ভার্সিটির জন্য মোটামুটি স্কিপ করা যায়, কারণ ভার্সিটিতে আমাদের সাধারণত একটা এমসিকিউর জন্য 1 মিনিটের থেকে কম সময় দেয়। এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এটা নিয়েও আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তোমরা দেখো এখানে যে সূত্রগুলো বা যে কনসেপ্টগুলো আলোচনা করা আছে, এখানে আমরা তিনটে ঘটনায় আলোচনা করব। প্রথম ঘটনাটা এরকম যে আমার স্রোত এদিকে যাচ্ছে, আর আমি তোমার হচ্ছে, আচ্ছা আমি এটাকে বড় করে নিই, যে আমাদের প্রথম কনসেপ্টটা এরকম যে আমার স্রোত এদিকে যাচ্ছে, আর আমি স্রোতের সঙ্গে কোনো একটা কোণে, আলফা কোণে এদিকে যাচ্ছি, ঠিক আছে, আলফা কোণে এদিকে যাচ্ছি। তো স্রোত আমাকে এই দিকে যাইতে দিবে না, এদিকে একটু ঠেলবে, যার কারণে আমার লব্ধি তৈরি হবে এই বরাবর, আমি এখানে যাই মনে করো পৌঁছাবো। আচ্ছা, আলফা কোণের কারণে। তো আমরা মোটামুটি ডাটা লিখে রাখছি। এখন দেখো যে আমার এই যে ইউ, এটা যে আলফা কোণে আছে, এই ইউটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা আনুভূমিক, একটা উলম্ব। তাহলে ইউ এর আনুভূমিক উপাংশ হবে এই যেটা আলফা হলে এটা হবে ইউ কোস আলফা, উলম্ব উপাংশটা হবে ইউ সাইন আলফা। এই যে উলম্ব উপাংশটা হচ্ছে ইউ সাইন আলফা। আচ্ছা, আর আনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ কোস আলফা, যেটা আমরা এই যে এখানে পাচ্ছি দৈর্ঘ্য বরাবর। আচ্ছা, কিন্তু এই যে স্রোত আছে, স্রোত শুধু এই বরাবর, তাহলে স্রোত x অক্ষ বরাবর আছে, তাহলে এর পুরো উপাংশটা আনুভূমিক, উলম্ব বরাবর কোনো উপাংশ নাই, কারণ উলম্বের সঙ্গে ও কত কোণ তৈরি করতেছে 0 ডিগ্রি, আর sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, কারণ x অক্ষের দিকে আছে 0 ডিগ্রি কোণ। এইজন্য স্রোতের ক্ষেত্রে আমরা আনুভূমিক কোনো উলম্ব কোনো উপাংশ পাচ্ছি না, আনুভূমিক উপাংশ পুরোটাই পাচ্ছি। মোটামুটি এই জিনিসটা তোমরা হয়তো বুঝতে পারছো। এখন তোমরা খেয়াল করে দেখো এখানে
যে আমার এই যে পার হচ্ছে, এই পার হওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য এই বরাবর কে কাজ করতেছে? দেখো এর তো একটাই উপাংশ এই বরাবর, এর দুইটা উপাংশ, একটা এই বরাবর একটা এই বরাবর। তাহলে এই দিক বরাবর যা কাজ করতেছে সেটা নদী পার করাচ্ছে না, পার করাচ্ছে কে? এর এই বরাবর যে উপাংশটা, সেই উপাংশটা কি? ইউ সাইন আলফা। তাহলে নদী পার হওয়ার জন্য তোমাকে সহযোগিতা করতেছে ইউ সাইন আলফা। আমরা কি জানি? s সমান সমান vt। তাহলে t সমান সমান কি জানি আমরা? s ভাগ v। তো এখানে তো আমরা v ইউজ করব না, এখানে বেগ বলতে কাকে ইউজ করব? যে নদী পার করাচ্ছে। কে নদী পার করাচ্ছে? ইউ সাইন আলফা নদী পার করাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা s ভাগ ইউ সাইন আলফা লিখব। s ভাগ ইউ সাইন আলফা লিখব। এটা হচ্ছে আমাদের নদী পারাপারের সময়ের সূত্র, এটা পরবর্তীতে কাজে লাগবে। আর তুমি চিন্তা করো, ও যে সরে গেল, এই জায়গাটা থেকে যে সরে গেল, এইখানে না পৌঁছায়, এখান থেকে যে সরে গেল, এই সরে যাওয়ার জন্য কারা দায়ী? আমরা কি জানি? ওই যে x, এই যে এই বরাবর গেল, তো এই যে এইখান থেকে যে সরে গেল, এই সরে যাওয়ার জন্য তোমার স্রোতের বেগ v কার্যকর। আর এই বরাবর আমার যে সাঁতারুর বেগটা আছে, ওর আনুভূমিক উপাংশটা কার্যকর। তার মানে এই বরাবর আমরা নরমালি ভাবে জানি s সমান সমান vt। তো এখানে t থাকলো, আর এই বরাবর যাইতে যে কাজ করতেছে সে কে? স্রোত কাজ করতেছে, আর সাঁতারুর আনুভূমিক উপাংশ কাজ করতেছে। এই দুটো উপাংশ নিয়ে নিচ্ছি। আর t সমান সমান আমরা এটা জানি, তো এখানে বসাই দিতে পারি। এটা গেল নরমাল কনসেপ্ট, এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। আমরা এবার স্পেশাল দুটো ঘটনা দেখব যেখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি হয়। তার মধ্যে এটা একটা। দেখো, নদীতে যদি স্রোত থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে হয় ন্যূনতম সময়, না হয় ন্যূনতম দূরত্ব। তুমি যদি সোজাসুজি নদী পার হও তাহলে তোমার দূরত্বটা কম লাগবে, সেই ক্ষেত্রে সময় তুলনামূলক বেশি লাগবে। আর তুমি যদি ন্যূনতম সময় টার্গেট নাও, তাহলে তুমি পৌঁছাবা সোজাসুজি না অন্য কোনো একটা জায়গায়, সেই ক্ষেত্রে তোমার সময়টা কম নেওয়া যাবে। তার মানে এটা টাইম দুইটা ইম্পসিবল, যে কোনো একটা চুজ করতে হবে, ন্যূনতম দূরত্ব না হয় ন্যূনতম সময়। তো আমরা যদি ন্যূনতম দূরত্ব নিয়ে কথা বলি, দেখো আজকে এখানে আমরা এখন আলোচনা করব ন্যূনতম দূরত্ব, টার্গেট সোজাসুজি পৌঁছানো। দেখো, স্রোত v এই বরাবর, তারপর হচ্ছে ইউ এই বরাবর, তোমার বেগ, সাঁতারুর বেগটা তুমি সোজাসুজি পৌঁছাচ্ছ। কারণ সোজাসুজি পৌঁছানোটা তোমার লব্ধি সবসময় দুইটা বলের মাঝখানে হয়, তাহলে অবশ্যই তোমাকে এই দুই দিকে থাকতে হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যে এই পাশ থেকে এই পাশে যাচ্ছ, তুমি এটা দুই ভাবে বের করতে পারো। এই যে এখানে যেরকম করে বের করে দেওয়া আছে এই সূত্রটা, এইভাবে বের করা যায়, অন্যভাবে বের করা যায়। তুমি দেখো তো, তুমি টার্গেট কি? সোজাসুজি পৌঁছানো, মানে লব্ধি 90 ডিগ্রি না? তাহলে 10 90 ডিগ্রি, যেটাকে লব্ধি 90 ডিগ্রি, সোজাসুজি পৌঁছানোটা টার্গেট। তাহলে 90 ডিগ্রি মানে 1/0 ইকুয়াল টু যার সাপেক্ষে কোণ তৈরি করবে সেই নিচে, এখানে ইউ sin আলফা প্লাস ইউ cos আলফা। তুমি এটা কাজ করো, এই যে আড়াআড়ি গুণ করো, তাহলে v প্লাস ইউ cos আলফা ইকুয়াল 0। তুমি যদি ভিটাকে ওই পাশে পার করিয়ে দাও, তাহলে মাইনাস v ইউ দ্বারা ভাগ করে দাও ইউ, আর cos থেকে ওই পাশে পার করে দিলে হলো cos ইনভার্স। তাহলে আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস v ভাগ ইউ। এটা তোমরা সাধারণত একাডেমিকে পড়ছো, এটাতে অভ্যস্ত। এখন তোমরা এই সূত্রটা ডিরেক্ট ইউজ করতে পারবা। ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা কত কোণে যাত্রা শুরু করব? মাইনাস এই cos ইনভার্স মাইনাস v ভাগ ইউ। সহজ কথা, ইউ ভাগ ভি এর মধ্যে যদি কনফিউজড হও, তাহলে এইখানে যেটা বড় মান সেটা নিচে হবে। সব সময় অঙ্কের ক্ষেত্রে সাঁতারুর যে বেগটা সেটা বেশি হয় স্রোতের থেকে। কিন্তু তুমি যদি বলো ভাইয়া কখনো কি এমনটা হতে পারে না যে স্রোতের বেগটা বেশি? যদি স্রোতের বেগটা বেশি হয় তাহলে ও কখনোই নদী পার হতে পারবে না। নদী পার হতে গেলে সাঁতারুর বেগ বেশি হতে হবে, আর সাঁতারুর বেগ, দুইটা বেগের মধ্যে যে বেগটা বেশি সেটাকে নিচে রাখবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো এই যে এটা এখানে বের করা হয়েছে, এটা এইভাবে বের করা হয়। তুমি খেয়াল করে দেখো যে এই নদী পার হওয়ার ক্ষেত্রে তোমার আনুভূমিক উপাংশগুলো যদি আমরা নিই, এই যে লব্ধির আনুভূমিক উপাংশ, তাহলে লব্ধির আনুভূমিক উপাংশ যদি আমরা নিই, এইটার সাপেক্ষে চিন্তা করি, তুমি দেখো যে এইটা, এই যে লব্ধিটা এই বরাবর কোনো উপাংশ থাকবে না, এই যে x অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, সোজা উপরের দিকে যাবে। তাহলে x অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, তাহলে এটা 0। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে যে cos 90, এই যে x অক্ষের সঙ্গে লব্ধিটা 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই যে w এর সঙ্গে এইটা আনুভূমিক উপাংশটা 0। এখন তুমি দেখো, বা তুমি এটা চিন্তা করো যে আমার x অক্ষ বা y অক্ষ বরাবর বেগটা থাকতে হবে, যেটা নদী পার করাবে। আর যদি লব্ধির x অক্ষ বরাবর কোনো বেগ থাকতো, তাহলে হয় এদিক যেত না হলে এদিক যেত।
কিন্তু এদিক ওদিক গেলে সোজাসুজি পৌঁছাতে পারতো না। সোজাসুজি পৌঁছাতে গেলে আমাকে এই x অক্ষ বরাবর দুই উপরের দিকে কোনো প্রকার উপাংশ থাকা যাবে না। এখন তাহলে কি করতে হবে বলতো, এই এরা যারা কাজ করতেছে, এই যে এরা যারা কাজ করতেছে, এদের এই বরাবর আর এই বরাবর যে উপাংশগুলো আছে সেই উপাংশগুলো কি হতে হবে, জিরো হতে হবে। তাহলে এই বরাবর কে কাজ করতেছে ইউ, আর এই বরাবর কে কাজ করতেছে ভি, আর ভিটা কত কোণ তৈরি করে, আলফা কোণ তৈরি করে, তাহলে এটা জিরো হতে হবে। তাহলে আমাদের এই সূত্রটা আসলো। একটু আগে যেটা দেখাইলাম ওইভাবে বুঝলেও চলবে, এভাবে বুঝলেও চলবে, তোমার ইচ্ছা। সূত্রটা মনে রাখলে হলো cos ইনভার্স মাইনাস ভি ভাগ কিউ। লব্ধির ক্ষেত্রে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এই যে এই মানটা বের করে রাখলা, তুমি লব্ধি সূত্র ফেলাও, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কোস আলফা জায়গায় এই মান বসাও, তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ। তুমি এটা এইভাবেও চিন্তা করতে পারো, এটা আরো একভাবে চিন্তা করতে পারো। তুমি জানো যে ভেক্টর রাশিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, শুধু মান এবং দিক অপরিবর্তিত রাখতে হয়। তো মান এবং দিক যদি আমরা অপরিবর্তিত রাখতে চাই, তাহলে এই ইউটাকে ইচ্ছে করলে আমরা এইখানে চিন্তা করতে পারি, এটা হচ্ছে ইউ। যদি এটা ইউ হয়, এটা যদি ভি হয়, এটা যদি ডাব্লিউ হয়, তাহলে তুমি খেয়াল করে দেখো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমার ডাব্লিউ দরকার, ডাব্লিউ সমান সমান এটা পেশে পার করে দাও ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তুমি এইভাবেও চিন্তা করতে পারো এই যে লব্ধিটা। তবে এই লব্ধির আরো একটা সূত্র মনে রাখবা, এই ডাব্লিউর আরো একটা সূত্র, এই সূত্রটা মনে রাখবা, এর আরো একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে দেখো এটা গেল, এটা মনে হয় সবাই বুঝতে পারছো, এটা খেয়াল করবা। এর আরো একটা সূত্র হচ্ছে দেখো, যদি আমার স্রোত না থাকতো তাহলে আমি সরাসরি পৌঁছাতে পারতাম। তাহলে আমার স্রোতের এই যে এই উপাংশ আর এর এই বরাবর উপাংশটা যদি সমান হয়, তাহলে এ ওকে ধ্বংস করে দিবে, আর এর যে উলম্ব উপাংশটা থাকবে সেটা আমাকে নদী পার করাবে। তার মানে নদীর এই দুজনের আনুভূমিক উপাংশ একে অপরকে ধ্বংস করে দিলে এর উলম্ব উপাংশটা নদী পার করায়। এইজন্য এটাকে আমরা ইউ সাইন আলফা বলতে পারি। এইজন্য ডাব্লিউ সমান সমান ইউ সাইন আলফা বলা হয়। তাহলে ন্যূনতম দূরত্বে যদি নদী পার হতে চাই, লব্ধি বেগের সূত্র দুইটা, একটা হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, অথবা ইউ সাইন আলফা। তোমার কোশ্চেনে যে ডাটা থাকবে अवेलेबल সেটা দিয়ে তুমি অঙ্কটা করবা। আর প্রয়োজনীয় সময়ের ক্ষেত্রে তো আমরা জানি t সমান সমান s ভাগ v। v বলতে আমরা বেগ বুঝাচ্ছি, বেগ বলতে লব্ধি বেগ, আর লব্ধি বেগ আমরা মাত্রই বের করলাম রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার অথবা ইউ সাইন আলফা, যে কোনো একটা। দেখো এই কনসেপ্টগুলো বেশি লাগবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে, ফার্স্টলিতে এগুলো থেকে কোশ্চেন তেমন করে না বললেই চলে। তো এই জিনিসগুলো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এই কনসেপ্টগুলো বুঝে নাও, আমরা এগুলো দিয়ে অঙ্ক সলভ করব, সমস্যা নাই। এটা গেল ন্যূনতম সময়। তোমার যদি ন্যূনতম সময় ন্যূনতম দূরত্ব, যদি তোমার ন্যূনতম দূরত্ব টার্গেট থাকে তাহলে তুমি ওইভাবে করবা। আর তোমার যদি ন্যূনতম সময় টার্গেট থাকে তাহলে তুমি একটু আগে দেখো সময়ের সূত্র বের করে রাখছো, একটু আগে তুমি সময়ের সূত্র বের করছো যে t সমান সমান s ভাগ u sin আলফা। দেখো t এর মানটা যদি তুমি ছোট চাও তাহলে নদীর প্রস্থ তো সেম, আর তোমার সর্বোচ্চ বেগে তুমি সাঁতার কাটতেছো ওটাও সর্বোচ্চ, তাহলে একমাত্র উপায় শুধু এই জায়গায় sin আলফা। এই sin আলফার মানটা যদি বড় হয়, sin আলফার মান যদি বড় হয় বা এই পুরোটার মান যদি বড় হয়, এটা ছোট হবে। তাহলে সময় কম চাওয়ার মানে উপায় বা সময় কম চাইতে গেলে এটা বড় হতে হবে। আর এটা সর্বোচ্চ মান কত 1, এটা সর্বোচ্চ মান 1 কখন 90 ডিগ্রিতে। এইজন্য ন্যূনতম সময় বা সর্বনিম্ন সময় যেটাকে তুমি t মিনিমাম বলতে পারো, t মিনিমাম সমান সমান নদীর প্রস্থ, সেটা s বা d হোয়াটএভার ভাগ হচ্ছে সাঁতারুর বেগ u। আর এই ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি। যেমন তুমি প্রিভিয়াস ঢাকা ভার্সিটির কোশ্চেনই পাবা যে ন্যূনতম সময় নদী পার হতে তোমাকে কি করতে হবে, ওই যে সোজা অপোজিট দিকে যাত্রা শুরু করতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো আসে, এই টাইপের কোশ্চেনগুলো আমরা দেখব। এখন এটা তো গেল হচ্ছে সময়ের কথাবার্তা। এখন আমি যে যাচ্ছি, আমি যে বেগে যাওয়ার চেষ্টা করতেছি, আমি তো সেই বেগে যাব না, আমাকে তো অন্যদিকে নিয়ে যাবে। এই যে আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে লব্ধি বেগটা কত? এই লব্ধি বেগ যদি আমরা বের করতে চাই তাহলে আবার একটা কাজ করো, এই যে লব্ধি w, এই যে এটা, তাহলে ইউটাকে এখানে নিয়ে আসো, এটা হচ্ছে w, এটা হচ্ছে u, এটা হচ্ছে v।
তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে w সমান সমান √u স্কয়ার প্লাস v স্কয়ার, যেটা আমরা ওই যে যখন ন্যূনতম দূরত্বে পার হচ্ছিলাম তখন কিন্তু সূত্রে এখানে মাইনাস ছিল। তাহলে এই কথাটা খেয়াল করব, ন্যূনতম দূরত্বের বেলা লব্ধি বেগে মাইনাস আর ন্যূনতম সময়ের বেলা কিন্তু প্লাস, কারণ তখন চিত্রগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন তুমি দেখো যে ওই সূত্রটা দিয়ে আমরা ওই জিনিসটা বের করতে পারি, ওই জিনিসটা আমরা বের করছি। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবা, যে কথা এখানে বলে দেওয়া আছে যে এই অঙ্কগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রশ্নের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। যদি তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য যে ন্যূনতম পথের ক্ষেত্রে কত কোণে যাত্রা শুরু করতে হবে আর ন্যূনতম সময় নির্ণয়, এই দুইটা জিনিস যদি তুমি পড়ো তাহলে মোটামুটি তোমার কভার হবে ভার্সিটির জন্য, আর এর থেকে বেশি কোনো কোশ্চেন হয় না। যেমন ওই যে তোমার বলতে স্রোত এত, আর তোমরা এখানকার একটা শর্টকাট জানোই যে স্রোতের বেগ আর হচ্ছে সাঁতারের বেগ বা নৌকার বেগ যদি একটা দ্বিগুণ হয় তাহলে 120 ডিগ্রি হয়। এই শর্টকাট তোমাদের সবারই জানা। ওই যে এই অঙ্কটা ওই রকম 7 14 120 ডিগ্রি, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আছে। এই যে ন্যূনতম সময়ের অঙ্ক, লব্ধি, তারপর হচ্ছে সময় বের করলা, সময়ের ক্ষেত্রে ভাগ করলা, এই অঙ্কগুলো দেখবা, এই অঙ্কগুলো দেখলেই পারবা। এই অঙ্কগুলো করতে দেওয়া আছে বা করা আছে, সেটা তুমি করবা। এই অঙ্কটা দেখো, ওই যে কত কোণে যাত্রা শুরু করতে হবে, ন্যূনতম কোশ্চেনে কি বলছে, সোজাসুজি পৌঁছাতে গেলে কত কোণে যাত্রা শুরু করতে হবে। আমরা জানি cos ইনভার্স মাইনাস v ভাগ u, এটা আমরা জানি যে এত কোণে যাত্রা শুরু করতে হবে। তাহলে একটা কাজ করো, বলছে স্রোতের বেগের মান √2 গুণের মানে যদি সাঁতার কাটে, তার মানে স্রোতের থেকে সাঁতারুটা √2 গুণ বেশি, তাহলে cos ইনভার্স মাইনাস 1 ভাগ √2, কারণ এখানে তো v কাটা চলে যাচ্ছে। তাহলে এই যে 45 ডিগ্রির মান কিন্তু মাইনাস আছে না, তাহলে এটা তোমার কোথায় চলে যাবে, ওই যে 90 প্লাস 45, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। এটা হচ্ছে এটার অ্যানসার। এই ধরনের অঙ্ক আছে যে একটা দ্বিগুণ বলতে 120 ডিগ্রি হয়, যেটা তোমরা জানো। তারপরে যে সময় রিলেটেড কিছু অঙ্ক আছে, এবং ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে একটু এখানকার ডিটেইলস প্রশ্নগুলো আছে, তোমাদের কনসেপ্টগুলো আমি আলোচনা করে দিছি, তোমরা দেখো, ইনশাআল্লাহ এই অঙ্কগুলো পারবা। এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনের সেকশনের অঙ্কগুলো আমরা করব। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, নৌকা যদি দুই দিক থেকে টানা হয়, যে গুণ টানা নৌকা যেমন দুই দিক থেকে যদি টানা হয়, সেই ক্ষেত্রে নৌকা কিন্তু এই দুই দিক থেকে, মনে করো বিষয়টা এরকম যে এই যে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, নৌকা মাঝখানে আছে, নৌকাটাকে আমরা এরকম করে দুই দিক থেকে টানতেছি। নৌকাকে যদি আমরা এরকম দুই দিক থেকে টানি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার নৌকাটা লব্ধিতে আগায়, তাহলে এই দুইটা বলের যে এই বরাবর কাজ করতেছে যোগফল লব্ধি, সেই লব্ধিতে আগাবে, যে জিনিসটা যে এখানে বলা আছে, সেটা ত্বরণ সৃষ্টি করবে 2t cos θ, যেটাকে আমরা ওই যে তোমার হচ্ছে সম্ভবত ওটা হচ্ছে দ্বিতীয় ক্লাস বা প্রথম ক্লাসে ছিল আমাদের, দ্বিতীয় ক্লাসে ছিল ত্রিভুজ সূত্রের ব্যবহার। ত্রিভুজ সূত্রের ব্যবহারের ক্ষেত্রে আমরা যে ফ্রেমের মধ্যে ছবি আটকাচ্ছিলাম, ওই টপিকটার এই কনসেপ্টটা, ওটা বুঝলে এটা পারবা। আর উপাংশ সূত্রটা অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশি দরকার, ভার্সিটির জন্য তেমন আসে না। এখান থেকে বড় বড় প্রশ্ন হয়। এটা কখন প্রয়োজন পড়ে, যখন মনে করো কোনো একটা জায়গায় 2 বা 3 বা 4 অনেকগুলো বল কাজ করতেছে। সাধারণত 2টা বল কাজ করলে আমরা সামান্তরিক সূত্র দিয়ে লব্ধি বের করতে পারি, বা 3টা 4টা 5টা যদি বল কাজ করে তখন কিন্তু আমরা পারি না, তখন আমরা এই সূত্রটার হেল্প নিই। তো উপাংশ সূত্রটা আসলে কি? উপাংশ সূত্রটা হচ্ছে এরকম যে এই যে দেখো, এই যে এইটা হচ্ছে লব্ধি যদি হয় বা লব্ধি ভেক্টর হয়, এর দুইটা উপাংশ, একটা মনে করো p আর একটা হচ্ছে q, এর দুইটা উপাংশ, একটা p একটা q। তো এই লব্ধিটার x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এটা, যেটাকে তুমি বলতে পারো হচ্ছে rx, যেটাকে তুমি rx বলতে পারো। দেখো এই p এর x অক্ষ উপাংশ কিন্তু এইটা, এবং q এর x অক্ষ বরাবর উপাংশ এইটা। তো এই rx টা কিন্তু এই p এবং q এর x অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। সেম তুমি যদি এই যে r টার y অক্ষ বরাবর উপাংশ বলো, তাহলে এটা হচ্ছে ry। এটাকে যদি তুমি এই দুইটা উপাংশে ভাগ করো, যে p এর y অক্ষ বরাবর উপাংশ এটা এবং q এর y অক্ষ বরাবর উপাংশ এটা, এই দুইটার সমষ্টির সমান, এই যে এটা। তার মানে উপাংশ সূত্রটা কি? উপাংশ সূত্রটা হচ্ছে কোন ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ, তার উপাংশগুলো p ও q কিন্তু তার উপাংশ, কোন ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ, তার উপাংশগুলোর x অক্ষ বরাবর যে উপাংশ আছে তাদের সমষ্টির সমান, বা
কোন ভেক্টরের y অক্ষ বরাবর উপাংশ তার উপাংশগুলোর y অক্ষ বরাবর যে উপাংশ আছে তাদের সমষ্টির সমান। এটা হচ্ছে তোমার এইখানকার বেসিক কথা। দেখো তোমরা এটা অনেক কঠিন মনে হলেও এটাকে সহজ জিনিস। আচ্ছা তোমাকে যদি আমি বলি পি ও কিউ দুইটা ভেক্টর, এই পি ও কিউ দুইটা ভেক্টরের লব্ধি বের করো, তাহলে লব্ধিটা হচ্ছে আর। এই আর ভেক্টরের দুইটা উপাংশ, একটা x অক্ষ বরাবর একটা y অক্ষ বরাবর। এই আর ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশটা কত? 6i। কিভাবে পাইছো? পি ও কিউ এর x অক্ষ বরাবর যে উপাংশ দুইটা ছিল তাদের সমষ্টি থেকে পাইছো না? তাহলে ওইটাই তো দাঁড়াইলো যে কোন ভেক্টরের x অক্ষ বরাবর যে উপাংশটা তার যে দুইটা উপাংশ আছে তাদের x অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। কোন ভেক্টরের y অক্ষ বরাবর যে উপাংশটা তার যে উপাংশ আছে তাদের y অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। এইটাই আসলে উপাংশ ভেক্টর। তো উপাংশ সূত্র, তো উপাংশ সূত্রটা যদি আরেকটু ব্রডলি পড়ো তাহলে এটা বিষয়টা এরকম যে আমার যখন দুইটা না হয় তিনটা চারটা পাঁচটা হবে তখন কি করব? এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা যদি হয়, যেমন এখানে কয়েকটা কাজ করতেছে, তার মধ্যে যেমন একটা হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, আর একটা পি, একটা কিউ, একটা মনে করো হচ্ছে এস, তিনটা কাজ করতেছে পি কিউ এস মনে করো। ও আচ্ছা আরো একটা আছে এখানে এক্স বরাবর, সেটা হচ্ছে এম। তাহলে এখানে কাজ করতেছে তোমার হচ্ছে এম পি কিউ এস, চারজন মিলে। এই চারজনের লব্ধি ধরে নাও হচ্ছে আর। তাহলে এই যে লব্ধির x অক্ষ বরাবর উপাংশ, ধরে নাও লব্ধিটা থিটা কোণ তৈরি করে, লব্ধির x অক্ষ বরাবর উপাংশ তার যে উপাংশগুলো আছে তাদের x অক্ষ বরাবর উপাংশের সমষ্টি সমান। তার মানে তাদের কোসের মান x অক্ষের সঙ্গে যত কোণ তৈরি করে তত, আলফা বিটা গামা পার্সোনাল কোণগুলা। তবে y অক্ষ বরাবর উপাংশটা বের করা একটু সহজ, কিচ্ছু করবো না, জাস্ট পুরো লাইনটা সেম হবে, শুধু কোজের জায়গায় সাইন হবে, তাহলে আমরা y অক্ষ বরাবর উপাংশগুলো বের করতে পারবো। দেখো এটা দিয়ে অঙ্ক কিভাবে করব, আমরা অঙ্কে চলে আসি তাহলে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব। দেখো অঙ্ক দেখি ক্লিয়ার হবে। যেমন এখানে p1 এইদিকে, p1 এইদিকে 0 ডিগ্রিতে কাজ করতেছে, তারপরে মনে করো p2 10 নিউটন, p3 20 নিউটন আর p4 15 নিউটন এইদিকে কাজ করতেছে। দেখো ধরে নাও লব্ধি কোন দিকে আমি জানি না, ধরে নিলাম লব্ধিটা আর ওটা cos থিটা কোণ তৈরি করে। আমি যখন p1 নিব তখন x অক্ষের সময় কত কোণ তৈরি করে সেটা নিব। যখন p2 নিব, দেখো p1 তার মানে p1 এর মান কত 10 নিউটন, p1 এর মান কত 10 নিউটন p1, ওটা x অক্ষের দিকে আছে কত কোণ তৈরি করে cos 0 ডিগ্রি তৈরি করে, প্লাস p2 নিব, p2 কত 10 নিউটন, p2 x অক্ষের সময় কত কোণ তৈরি করে 30 ডিগ্রি কোণ তৈরি করে, প্লাস p3 নিব কত 20, x অক্ষের সময় কত কোণ তৈরি করে, এটা 45 হলে এটা 135, তাহলে cos 135 ডিগ্রি। তারপরে এটা নিচের দিকে x অক্ষের সময় কত কোণ তৈরি করে 270, কত এটা 15 প্লাস 15 cos 270 ডিগ্রি। এই যে আমাদের হয়ে গেছে। আর এটা কি সমান সমান r cos থিটা সমান সমান। সেম লাইনটা একদম সেম টু সেম আমরা r sin থিটা লিখব, লিখে সেম লাইনটা লিখব, শুধু cos এর জায়গায় sin লিখব, 10 sin 0 ডিগ্রি প্লাস 10 sin 30 ডিগ্রি প্লাস 20 sin 135 ডিগ্রি প্লাস 15 sin 270 ডিগ্রি। ঠিক আছে, 270 ডিগ্রি সেম লাইনটা লিখব। লেখার পর জাস্ট আমাদের কাজ যেটা হবে, আমি যদি 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনকে বর্গ করে যোগ করি, তুমি দেখো r স্কয়ার cos স্কয়ার, r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার কে যদি কমন নিয়ে নিই তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পড়ে থাকে, যেটার মান হচ্ছে 1, যেটার মান কত 1। তাহলে r স্কয়ার সমান সমান এদের মান তো আমরা জানি, তাহলে এদের মানের উপর স্কয়ার করে যদি যোগ করি আর স্কয়ারটা যদি রুট করে দিই লব্ধির মান পেয়ে গেলাম। বিষয়টা দাঁড়ালো যখন 2 বা 3 বা 4 রকমের বল কাজ করতেছে তখন আমরা জাস্ট লব্ধির কোস নিয়ে উপাংশগুলোর কোস উলম্ব নিব, দুইটা ইকুয়েশনকে আমরা বর্গ করে যোগ করব, লব্ধির মান পেয়ে যাব। আর আমি দ্বিতীয় ইকুয়েশনটাকে যদি প্রথম ইকুয়েশন দ্বারা ভাগ করে দিই, তুমি দেখো এই যে ভাগ করে দিলে r আর কাটা যাবে, যদি r আর কাটা যায় তাহলে sin ভাগ cos মানে tan হবে, তার মানে tan থিটা সমান সমান এইটা ভাগ এটা, একটা মান তৈরি হবে। যদি একটা মান তৈরি হয় tan ইনভার্স করে দিলে আমরা কিন্তু লব্ধির কোণ পেয়ে গেলাম।
এইভাবে আমরা এই অঙ্কের সাহায্যে কোণ নির্ণয় করতে পারি। এই যে এখানে আমরা কোণ নির্ণয় করছি 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করে। এইভাবে যেরকম এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে একটা কথা বলা আছে, তোমাকে হঠাৎ করে যদি ষড়ভুজ দেওয়া হয়, মানে তুমি বড় কোনো ত্রিভুজ দেওয়া হয়, তাহলে তাদের কোণগুলো যদি বের করতে চাও কিভাবে বের করবা? যেমন তোমাকে আমি যদি ত্রিভুজ দিই, সমবাহু ত্রিভুজ দিই, ত্রিভুজের আমরা জানি 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে আছে। কিভাবে বের করবা? ত্রিভুজ তিনটা না, ওই জন্য n এর জায়গায় 3 বসাবা। 2 * 3 - 2, তার মানে 3 - 2 মানে 1, 1 * 2 মানে 2, 2 সমকোণ, 2 সমকোণ মানে কত? 180 ডিগ্রি। তোমাকে যদি আমি পঞ্চভুজ বা ষড়ভুজ দিতাম, যেমন এটা ষড়ভুজ, ষড়ভুজের ক্ষেত্রে এখানে 6 বসাই দাও, 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে তোমার 4, 4 2 8, তাহলে এখানে হচ্ছে 8 * হচ্ছে 90, তার মানে 270 ডিগ্রি। তাহলে 6টা কোণ আছে, এই টোটালটা হচ্ছে 270 ডিগ্রি, 6টা কোণ আছে, তাহলে প্রত্যেকটা কোণ কত করে তৈরি করে? 120 ডিগ্রি করে তৈরি করে। এই কোণগুলো একজনের সাপেক্ষে আরেকজন 120 ডিগ্রি করে তৈরি করে। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এই জিনিসটা তোমরা দেখবা, এই প্রত্যেকটা কোণ, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এখন তুমি ষড়ভুজের বাহুগুলো যে টানছো, এটাকে কয় ভাগে ভাগ করছো? 1 2 3 4, 4 ভাগে ভাগ করছো। তাহলে তোমার এই যে 120 ডিগ্রিকে যদি 4 ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেকটা কোণ কত করে হবে? 30 করে হবে। এটা 30, এটা এখান থেকে 60, এটা 90 এবং এটা হচ্ছে 120। এই 120টা তখন এই যে কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে, ওই জন্য 0 ডিগ্রি, 30, 60, 90, 120 করে হয়েছে। এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে বুঝবা। এই ধরনের একটা অঙ্ক এখানে করে দেওয়া আছে। এই অঙ্কগুলো আরো একটা উপায়ে করা যায়, আমি সেই উপায়টাতে যাচ্ছি না, মোটামুটি এইভাবে তোমরা করে নিও। আর এখানে একটা তোমাদের ব্রেন চেকের অঙ্ক আছে, এই ব্রেন চেকের অঙ্কটা করে নিবা। আর এরপরে আমাদের চলে আসছে নতুন টাইপ। আমরা এই নতুন টাইপটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের তৃতীয় ক্লাস আপাতত এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ যেটাই বলো থাকলো। আর পাশাপাশি তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপ, নতুন ক্লাস বা আপডেট পাওয়ার জন্য ফেসবুক গ্রুপে জয়েন হবা। ইউটিউব থেকে বেটার ভিউয়ের জন্য দেখে নিবা, সেক্ষেত্রে চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর তোমাদের ফিজিক্স এই চ্যাপ্টারটা শেষ করে পরবর্তীতে ম্যাথের ক্লাস নিয়ে আসবো। ফিজিক্স এবং ম্যাথ ক্লাস তোমাদের এইভাবে রেগুলার চলবে। থ্যাংক ইউ এভরিওয়ান।